এরপরে আমরা দেখি কিছু বাইনারি কোডিং স্কিম আছে আমাদের। এই বাইনারি কোডিং স্কিমগুলো আসলে কি বোঝায়? আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্নভাবে ডেটাগুলোকে রাখতে পারি। সো এই যে বিভিন্নভাবে আমরা বা বিভিন্ন টাইপের ডেটাগুলো আমরা কম্পিউটারের মধ্যে রাখি, সো কম্পিউটার যখন ডেটাগুলোকে রাখে তখন সে কি বিটগুলোকে ফিক্স সাইজের মধ্যে আর কি গুছায় রাখে। যেমন আমরা একটু আগে দেখলাম যে প্রত্যেকটা নাম্বারের জন্য আমরা 8 বিট ফিক্স করছি, সেরকম সে কখনো 8 বিট, কখনো 6 বিট, 4 বিট নিজের মতন করে ফিক্স করে একটা কোড তৈরি করে। সো সেই কোডিং স্কিমগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তিনটা কমন কোডিং স্কিম আছে। একটা এফসিডিক অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। তারপর ASCII, যেটা আমরা আসলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এবং এখন কম্পিউটারের মধ্যে বেশি ব্যবহার করে থাকি। সো এটার ফুল ফর্ম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ফাইনালি আছে আমাদের ইউনিকোড। সো আমাদের এই 3 রকমের বাইনারি কোডিং স্কিম আছে। প্রথমে আমরা দেখি এই এফসিডিক জিনিসটা কিভাবে কাজ করে। সো এফসিডিকের ক্ষেত্রে কি হয়, সে গ্রুপ করার সময় 8 বিট করে করে সে গ্রুপ করে। সো 8 বিটের মধ্যে 4 বিটকে রাখে জোন বিট হিসেবে, আর বাকি 4 বিটকে রাখে ডিজিট হিসেবে। সো একটা সিম্বল ধরেন এ বি সি ডি, এরকম প্রত্যেকটা সিম্বলকে রিপ্রেজেন্ট করার জন্য সে 8 বিট ব্যবহার করে। সো যেহেতু সে প্রত্যেকটা সিম্বল রিপ্রেজেন্ট করার জন্য 8 বিট ব্যবহার করে, সো সে আসলে 2^8টা কম্বিনেশন দিতে পারে, অর্থাৎ এতগুলা ভ্যালুকে, অর্থাৎ 256টা সিম্বলকে সে রিপ্রেজেন্ট করতে পারে, যার মধ্যে আছে 0 থেকে 9, ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড এবং কিছু স্পেশাল ক্যারেক্টার। সো এই ধরনের কোডগুলো সাধারণত আমরা মেইন ফ্রেম কম্পিউটারে ব্যবহার করে থাকি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে 28 = 256 লেখা। এটা অ্যাকচুয়ালি 28 না, এটা আমার 2^8। সো 2^8 মানে 256। সো আমরা যেহেতু 8 বিট করে করে আমরা এটাকে গ্রুপ করি, সো আমি আসলে টোটাল এতগুলো সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এরপরে আছে আমার ASCII। ASCII আমার হয় 2 রকমের, একটা ASCII 7 আর একটা ASCII 8। সো ASCII 7 এর ক্ষেত্রে কি হয়, সে 7 বিট দিয়ে গ্রুপ করে, আর আমার ASCII 8 8 বিট করে করে গ্রুপ করতে পারে। তো এই ASCII 7 এ 7 বিটের মধ্যে 3 বিট থাকে জোন বিট, আর বাকি 4 বিট থাকে ডিজিটের জন্য। ASCII 8 এর ক্ষেত্রেও সেম, 4 বিট থাকে ডিজিটের জন্য, কিন্তু জোনের জন্য থাকে 4 বিট। সো এই জায়গায় একটু ডিফারেন্স আছে দুইটার মধ্যে। আর ASCII 7 যেহেতু এখানে 7 বিট নিয়ে কাজ করে, সো সে আসলে 2^7টা কম্বিনেশন দিতে পারে, অর্থাৎ 228টা কম্বিনেশন। সো সে 228টা সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারে। আর ASCII 8 যেহেতু 8টা বিট নিয়ে কাজ করে, সো সে 2^8 মানে 256টা কম্বিনেশন, অর্থাৎ সে 256টা সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারে, যার মধ্যে আমার কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, নাম্বার আছে, লেটার আছে। সো এই জিনিসগুলো সে রিপ্রেজেন্ট করতে পারে। এখন এরপরে আসছে আমার ইউনিকোড। এই ইউনিকোড আমার এই লেটার, নাম্বার এগুলার পাশাপাশি সে বিভিন্ন ভাষার যে সিম্বলগুলো আছে সেগুলোকেও রিপ্রেজেন্ট করতে পারে। যেমন এতক্ষণ আমরা শুধু ABCD, বড় হাতের ছোট হাতের এগুলা নিয়ে আলোচনা করলাম, কিন্তু বাংলায় যেমন আছে স্বর স্বরা ক খ, তারপরে হিন্দি বা উর্দুতে বা আমাদের আরবিতে আলিফ বা তাসা, এই যে এতগুলা লেটার আছে, এই যে লেটারগুলোকে আমার রিপ্রেজেন্ট করা লাগতে পারে বা সিম্বলগুলোকে রিপ্রেজেন্ট করা লাগতে পারে, সেই জন্য আমরা ব্যবহার করি এখন ইউনিকোড। সেই ইউনিকোড কি করে, এক একটা সিম্বলের জন্য সে 32টা বিট ব্যবহার করে। তার মানে সে আসলে কতগুলো কম্বিনেশন তৈরি করতে পারে, 2^32টা কম্বিনেশন তৈরি করতে পারে, যার মানে এতগুলা কম্বিনেশন সে দিতে পারে, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 4 বিলিয়ন কম্বিনেশন সে দিতে পারে। সো 4 বিলিয়ন কম্বিনেশন দিতে পারে মানে সে আসলে 4 বিলিয়ন সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারে, যেটার জন্য আমাদের এই চাইনিজ, জাপানিজ যেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোতে আসলে অনেক অনেক সিম্বল ব্যবহার করা হয়, সেইখানে আসলে ইউনিকোড ব্যবহার করাটা খুব সহজ হয়ে গেছে। সো ইউনিকোডের আরেকটা সুবিধা আমার ASCII কোডের মধ্যে যেই সিম্বলগুলো আমি রিপ্রেজেন্ট করতে পারতাম, সেই প্রথম 256টা বিট ইউনিকোডের ASCII 8-এর একদম সেম। সো যেহেতু তারা আসলে একদম সেম, সো আমি ইউনিকোড ব্যবহার করলে এই ASCII 8-এর সুবিধাগুলো এখানে খুঁজে পাচ্ছি। আচ্ছা, ফাইনালি আজকে আমরা দেখব বিভিন্ন রকমের লজিক গেটগুলো কিভাবে কাজ করে সেটা। এই লজিক গেটগুলো সাধারণত আমরা বিভিন্ন ধরনের সুইচের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো এই সুইচগুলো আসলে আমাদেরকে 2 রকমের স্টেট দিতে পারে, অর্থাৎ আমরা সুইচটাকে হয় অন করে রাখতে পারি অথবা সুইচটাকে অফ করে রাখতে পারি।
যেটা আমরা বাইনারির ভাষায় বলতে পারি যে অফ মানে হচ্ছে 0, অন মানে হচ্ছে 1। সো এরকম বিভিন্ন রকমের যে ইলেকট্রিক সার্কিটগুলো আছে সেখানে আসলে সিগন্যাল প্রডিউস করার জন্য আমরা হচ্ছে এই ধরনের স্টেটগুলো ব্যবহার করে থাকি। সো এই সার্কিটের মধ্যে আমার বিভিন্ন ধরনের লজিক গেট ব্যবহার করা লাগে। তার মধ্যে বেসিক লজিক গেট হচ্ছে আমার অ্যান্ড, অর আর নট। সো এই বেসিক গেটগুলো দিয়েই আবার কিছু ইউনিভার্সাল গেটও আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এবং কিছু আরও এক্সট্রা আছে এক্সঅর গেট এবং এক্সনর গেট। সো এখন এই গেটগুলো কিভাবে কাজ করে আমরা সেইটা দেখব। সো প্রথমে আমরা দেখি হচ্ছে এন্ড গেটের কাজ। সো এন্ড গেটের মধ্যে আমরা কি দেখতে পাই যে এন্ড গেটের আসলে আমার কাজ দেখতে হচ্ছে এরকম একটা ডি শেপের, অর্থাৎ যেহেতু এটা এন্ড, সো আমরা দেখতে পাচ্ছি ডি শেপের সাথে এই গেটটা দেখতে মিল আছে। এবং এন্ড গেট কি করে, এন্ড গেট হচ্ছে দুইটা ইনপুটের প্রোডাক্ট আমাকে আউটপুট হিসেবে দিতে পারে। মানে সিমিলার ওয়েতে আমরা বলতে পারি যে দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করলে আসলে আমরা যা পাই, এন্ড গেটও আসলে তাই দেয়। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এটা সিম্বল হিসেবে ডট ব্যবহার করি, অথবা কিছু না লিখলেও বোঝানো হয় আসলে তাদের মাঝে একটা ডট আছে। সো এখন আমার ইনপুট কম্বিনেশন কি হইতে পারে, যেহেতু এখানে আছে দুইটা নাম্বার, সো আমি ইনপুট কম্বিনেশন হবে হচ্ছে 4টা। এই জিনিসটা বোঝার উপায় কি, আমার যতগুলো হচ্ছে ইনপুট থাকতে পারে, মানে যতগুলো আমার ইনপুট থাকবে, আমার কম্বিনেশন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার ইনপুট। সো আপনি যদি 2 টু দি পাওয়ার ইনপুট দেন তাহলে আপনার হচ্ছে যতগুলা কম্বিনেশন আছে আমি হচ্ছে ততগুলা এখানে ইনপুট পাবো। তো আমরা হচ্ছে যদি এখানে দুইটা ইনপুট থাকে, সো আমার টোটাল কম্বিনেশন হবে হতো 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টা। যদি আপনার 3টা কম্বিনেশন থাকতো তাহলে আপনার ইনপুট হইতো এখানে 8টা। সো আমার যতগুলা ইনপুট আমি 2 টু দি পাওয়ার ততগুলা কম্বিনেশন বসাবো। সো এখানে যেহেতু আমার দুইটা ইনপুট আছে, সো আমার এখানে কম্বিনেশন হবে হচ্ছে 4টা। এখন আমরা কম্বিনেশনগুলো কীভাবে বসাই, সো আমরা 0 0 0 1 1 0 1 1 এভাবে বসাই। অর্থাৎ যেহেতু 4টা আমার এখানে কম্বিনেশন হইতে পারে, সো 4টার জন্য আসলে আমার কম্বিনেশনগুলো যদি আমি বাইনারি আকারে চিন্তা করি, সো আমি নাম্বার বসাইতে পারবো এখানে 0 থেকে 3 পর্যন্ত। সো আমরা জানি 0-এর বাইনারি হচ্ছে 0 0, 1-এর বাইনারি হচ্ছে 0 1, 2-এর বাইনারি হচ্ছে 1 0, 3-এর বাইনারি হচ্ছে 1 1। সো এইভাবে করে আমরা হচ্ছে বসাইতে পারি। এখন যদি আপনার এখানে থাকতো আসলে 3টে ইনপুট, সো আপনি আসলে কম্বিনেশন পাইতেন হচ্ছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা। সো সেই ক্ষেত্রে আপনার 0 থেকে 7 পর্যন্ত বসানো লাগতো। সো এর পরের ভ্যালুগুলো তখন হয়তো হচ্ছে 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। সো এইভাবে করে আমরা হচ্ছে তখন ভ্যালুগুলো বসাইতাম। এখন এই যে কম্বিনেশনগুলো আমরা বসাবো, এটা বসানোর আরেকটা সহজ উপায় হচ্ছে যে আমার যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটগুলোতে আমি হচ্ছে বাইনারি নাম্বারের পাওয়ারের বেজের উপর করে, অর্থাৎ পাওয়ারের উপর বেস করে আমি হচ্ছে আমার ইনপুটের কম্বিনেশনগুলো বসাবো। যেমন ধরেন আপনার এখানে আছে দুইটা ইনপুট, সো আমরা কি করছি, লাস্ট যে ইনপুটটা আছে সেখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, অর্থাৎ চেঞ্জ হয়েছে একটা একটা ভ্যালু করে। আচ্ছা, সো এর পরেরটার জন্য আমরা দেখি, এর পরেরটার জন্য কিন্তু আমার চেঞ্জ হয়েছে কয়টা করে, এই পরেরটার জন্য আমার চেঞ্জ হয়েছে হচ্ছে 2টা করে, অর্থাৎ 2টা 0 2টা 1। আমরা খেয়াল করতেছি যে এখানে কিন্তু একটা বাইনারির বেজের কাজ আছে। সো এখন যদি আপনার আসলে এখানে কম্বিনেশনটা হয়তো 3টা ইনপুটের, আমরা হচ্ছে একটু নিচে লিখে দেখাই যে আপনার যদি এখানে 3টার যদি কম্বিনেশন হইতো, সো আমি 3টার জন্য কি কি পাইতাম, আমি পাইতাম হচ্ছে 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। সো আমার যদি 3টা ইনপুট হয়, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এ, এটা আমার বি, এটা হচ্ছে আমার সি। সো আমি দেখতে পাচ্ছি আমার যে লাস্ট ইনপুটটা আছে সেখানে আমার কম্বিনেশন হচ্ছে কয়টা, চেঞ্জ হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরকম করে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সেকেন্ড লাস্ট ইনপুট যেটা আছে সেখানে কি হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 এইভাবে। সো এর পরেরটাই কিন্তু 3 আসবে না, যেহেতু এখানে সব কিছু বাইনারি নিয়ে, সো এর পরেরটা আসবে কয়টা করে, 4টা করে। সো আমি এখানে দেখতে পাচ্ছি 4টা 0, এখানে হচ্ছে আছে আমার 4টা 1। এরপরে যদি আপনি আরও কোনো ইনপুট নেন, সো এখানে আসবে হচ্ছে 8টা 0 8টা 1, এইভাবে করে আমরা হচ্ছে ইনপুট কম্বিনেশনগুলো বসাই। সো আশা করি এখন ইনপুট কম্বিনেশন বসানো নিয়ে আর কারো কোনো ঝামেলা হবে না। আচ্ছা,
এবার চলে আসি, যদি আমার এন্ড গেট হয় তাহলে আমার এই ট্রুথ টেবিলটা কিভাবে কাজ করে। এন্ড গেটের শর্তই হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার ইনপুটে সবাই 1 হবে ততক্ষণ পর্যন্ত আমার আউটপুট 1 হবে না। যেমন এখানে যেহেতু কোনো 1 নাই, সো এটা অবভিয়াসলি 0 হবে। এখানে একটা 1, সবাই 1 না, সো এটাও 0। এখানেও সবাই 1 না, সো এটাও 0। এখানে সবাই আমার 1, সো আমার এই ঘরে বসবে হচ্ছে 1। সো এইবার যেটা হচ্ছে যে আমি যদি এটাকে মাল্টিপ্লিকেশন আকারে চিন্তা করি, সো আমি 0-র সাথে 0-কে মাল্টিপ্লাই করলে পাই 0, 0-র সাথে 1-কে মাল্টিপ্লাই করলে পাই 1, 1-এর সাথে 0-কে মাল্টিপ্লাই করলে পাই 0, 1-এর সাথে 1-কে মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমরা 1। সো এইভাবে করে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনের সাথে এখানে একটা ম্যাচ খুঁজে পাচ্ছি। এরপরে হচ্ছে আছে আমার অর গেট। অর গেটের ক্ষেত্রে কি হয়, অর গেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে প্লাস সাইন এবং সিম্বলটা দেখতে হয় হচ্ছে এরকম। সো আমরা দুইটা নাম্বারকে যোগ করলে আসলে যেই ভ্যালুটা পাই, মানে কাছাকাছি ওইরকমই কোনো একটা আমরা হচ্ছে এই ক্ষেত্রে রেজাল্টগুলোকে পাচ্ছি। সো আসলে এইখানে এইভাবে যদি আমরা না বলি, আমরা হচ্ছে সহজে অর গেট মনে রাখার সুবিধা হচ্ছে যে আমার হচ্ছে ইনপুটে যদি আমি একটা 1 পাই, আমি আউটপুটে বলতে পারি সেখানে হচ্ছে আছে 1। সো এখানে হচ্ছে আছে দুইটাই 0, কোনো 1 নাই। সো এই কম্বিনেশনের জন্য পাবো 0। এই কম্বিনেশনে একটা 1 আছে, সো পাবো হচ্ছে 1। এই কম্বিনেশনেও একটা 1, সো আমরা এখানেও পাবো 1। এই কম্বিনেশনে দুইটা 1, অর্থাৎ আমার একটা 1 থাকলেই যেহেতু হচ্ছে, আর এখানে দুইটা আছে, সো তারপরও আমরা এই ক্ষেত্রে পাবো হচ্ছে 1। সো এইভাবে করে আমরা হচ্ছে অর গেটের টেবিলটাকে তৈরি করতে পারি। এরপর আছে হচ্ছে আমার নট গেট। নট গেটের ক্ষেত্রে আসলে কম্বিনেশন আমার এরকম মানে সবসময় আসলে এই ফিক্সডই থাকবে, কারণ নট গেট আসলে একটা মাত্র ইনপুট নিতে পারে সবসময়, এর বেশি ইনপুট সে নিতে পারে না, এবং আউটপুট হিসেবে আমি ইনপুটে যা দিই তার অপোজিটটা পাই। সো নট গেট দেখতে হয় হচ্ছে আমার এমন, এবং নট গেটের সিম্বলটা আমরা ব্যবহার করি হচ্ছে এরকম একটা প্রাইম সাইন দিয়ে। সো আমি 0 যদি ইনপুটে দিই আমি আউটপুটে পাবো হচ্ছে 1, আমি যদি 1 ইনপুটে দিই সো আমি আউটপুটে পাচ্ছি হচ্ছে 0। তো এই ছিল আমার হচ্ছে বেসিক গেট নিয়ে আলোচনা। এখন চলে আসি আমরা হচ্ছে আমাদের যে বেসিক গেট দিয়ে অন্য গেটগুলো তৈরি করতে পারি সেগুলো নিয়ে। ন্যান্ড গেট কী জিনিস? ন্যান্ড গেট হচ্ছে আমার অ্যান্ড গেটের অপোজিট, বা আমরা বলতে পারি অ্যান্ড গেটের সাথে যদি আমি একটা নট লাগাই দিই তাহলে আমরা যেই রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। সো আমরা একটু সহজের জন্য যদি এখানে চিন্তা করি যে আমার অ্যান্ড গেটে কি বলছিলাম, যে যতক্ষণ পর্যন্ত না সবাই 1 হবে ততক্ষণ পর্যন্ত আমি আউটপুটে 1 পাবো না। সো এই কম্বিনেশনের জন্য আমরা পাবো 0, এটার জন্য পাবো 0, থার্ডের জন্য পাবো 0, ফোর্থের জন্য পাবো হচ্ছে আমরা 1। সো এখন যদি আমরা চিন্তা করি যে আমার ন্যান্ডে কি হচ্ছে, ঠিক অপোজিট কাজগুলোই হচ্ছে। আমি এইটা 0 ছিল এখানে পাচ্ছি 1, এখানে 0 ছিল এখানে পাচ্ছি 0 1, এখানে 0 ছিল এখানে পাচ্ছি 1, এখানে 1 ছিল এখানে পাচ্ছি আমরা 0। সো আমার রেজাল্ট যা ছিল অ্যান্ড গেটের জন্য আমার ন্যান্ড গেটে ঠিক অপোজিট ভ্যালুটাই আমরা পাচ্ছি। আচ্ছা, এবার চলে আসি আমরা হচ্ছে নট গেটে। এই নট গেটও হচ্ছে আমার অর গেটের অপোজিট, অর্থাৎ অর গেটেও যেমন আমি যা যা রেজাল্ট পাইতাম তার সাথে একটা নট গেট লাগাই দিলেও আমরা হচ্ছে নট গেটের ভ্যালুগুলো পাবো। সো অর গেটের ক্ষেত্রে আমার সূত্র কী ছিল, অর গেট বলছিল যে আমার যদি একটা মাত্র 1 থাকে সাথে সাথে আমি 1 বসাই দেবো আউটপুটে। সো আমি এখন দেখি এখানে দুইটা 0 আছে, সো দুইটা 0-র জন্য আমি এইটার জন্য পাবো হচ্ছে 0, এখানে একটা 1, সো এখানে আউটপুটে আসবে হচ্ছে 1, এখানেও একটা 1, সো আউটপুট আসবে হচ্ছে 1, এখানেও দুইটা 1, সো আমার আউটপুট আসবে হচ্ছে 1। সো আমরা দেখতে পাচ্ছি এই অর গেটের জন্য আমরা যেই রেজাল্ট পাইছি ঠিক নট গেটের জন্য তার অপোজিট রেজাল্টগুলো পাইছি। অর্থাৎ এখানে আউটপুটে 0 ছিল, সো আমি এখানে পাচ্ছি 1, এখানে 1 ছিল, সো আউটপুটে পাচ্ছি 0, এই থার্ড কম্বিনেশনের জন্য পাচ্ছি 0, ফোর্থ কম্বিনেশনের জন্য পাচ্ছি 0। সো এইভাবে করে আমরা হচ্ছে নট গেটের জন্য ট্রুথ টেবিলটা রেডি করতে পারবো। এরপর হচ্ছে আছে আমার এক্সঅর গেট। সো এই এক্সঅর গেটটাকে দেখতে হচ্ছে আমার অর গেটের মতনই, যেহেতু এটা এক্সক্লুসিভ অর গেট, সো সেটার আগে আমাকে এরকম একটা সিম্বল দিয়ে নিতে হবে, এবং এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমরা প্লাসের ভিতরে একটা সার্কেল দিয়ে নিই, যেটা দিয়ে বোঝানো হয় সেটা হচ্ছে আমার একটা এক্সঅর গেট। সো এটার ক্ষেত্রেও যেহেতু আমার এখানে দুইটা ইনপুট আছে, সো আমরা হচ্ছে কম্বিনেশনগুলো যদি দেখি, সো এখন আমার এখানে কম্বিনেশনগুলো হয় হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে। কিভাবে হয়, যদি আমার এই যে কম্বিনেশনের মধ্যে 1-এর সংখ্যা বেজোড় সংখ্যক হয় তখন আমরা আউটপুটে পাবো হচ্ছে 1, যদি আমার 1-এর সংখ্যা জোড় সংখ্যক হয় তাহলে পাবো আমরা হচ্ছে তার অপোজিট,
অর্থাৎ আমরা আসলে ক্যালকুলেটই করব 1 এর উপর বেস করে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো 1 নাই, সো এখানে বেজোড় সংখ্যক 1 যেহেতু নাই, আউটপুট আসবে আমার 0। এই কম্বিনেশনে আমার বেজোড় সংখ্যক 1 আছে, সো আউটপুট আসবে হচ্ছে 1। এই কম্বিনেশনেও আমার বেজোড় সংখ্যক 1 আছে, সো এখানেও আসবে আমার 1। এখানে আমার বেজোড় সংখ্যক 1 নাই, জোড় সংখ্যক আছে, সো এখানেও আমার আউটপুট আসবে হচ্ছে 0। সো এই XOR গেটের উপর বেস করে আমার আছে হচ্ছে XNOR গেট, যেখানে আসলে XOR এর সাথে একটা নট গেট লাগাই দিলেই আমি XNOR গেট পাচ্ছি। সো আমার XOR গেটের ক্ষেত্রে কি ছিল কম্বিনেশনগুলা, সেটার একদম রিভার্স হয়ে যাবে হচ্ছে আমার XOR গেটে। অর্থাৎ আমি একটু আগে 0 0 জন্য যদি 0 পাই, XNOR গেটে আমি 0 0 জন্য পাচ্ছি 1, 0 1 এর জন্য পাচ্ছি 0, 1 0 এর জন্যও পাচ্ছি 0, আর 1 1 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি আসলে বেসিক গেটগুলো পড়ি, তাহলেই কিন্তু আমরা বাকি গেটগুলোকেও কভার করতে পারতেছি। সো আজকের পড়া আমাদের এই পর্যন্তই।